উফস, ভয় পাইলাম। ধ্রুব ব্রু কুঁচকে ফেলে। তন্ময় হাসে। ধ্রুবর দিকে ঝুঁকে এসে ধ্রুবর চোখে চোখ রাখে। ভীষণ শান্ত গলায় বুদ্ধিদীপ্ত চোখ দিয়ে ধ্রুবকে আগাগোড়া পরখ করে বলল, অদিতি তোমার গার্লফ্রেন্ড নয় আমি জানি। আমাকে বড় গলায় হুমকি না দিয়ে ওকে নিজের প্রেমে ফেলে দেখাও। অদিতি তোমাকে ভালোবাসলে আমি নিজে তোমার কাছে স্যালেন্ডার করব সেই ইচ্ছায়। ধ্রুব ব্রু কুঁচকে চায়। মুখোমুখি দুটো মুখ। ধ্রুব বিরক্ত হয়ে বলল, অদিতি আমার জন্যে কোনো গেম না, ওকে? আমি ধ্রুব থেমে গেল হঠাৎ। ধ্রুবর দোনামোনা দেখে তন্ময় হাসে। ওসব কথা পাত্তা না দিয়ে নিজের মতো করে বলল, জিতে দেখা ওকে, বেট লাগলাম যে হারবে সে বাসিটি সবার সামনে উইনারের পা ধরবে। হোয়াটে সে? ধ্রুব তাকায়। হঠাৎ করে ওর তীক্ষ্ণ চোখগুলোতে যেন উজ্জ্বলতা খেলে গেল। ও এক পর্যায়ে হেসে ওঠে। তন্ময়ের দিকে চেয়ে বিশ্বাসী গলায় হাত বাড়িয়ে দিয়ে বলল, পাক্কা। তন্ময়ও হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, পাক্কা? ধ্রুবর পুরো দল ওদের দুজনের দিকে ড্যাপ ট্যাপ চোখে চেয়েছিল পুরোটাক্ষণ। ধ্রুব নিজের স্বভাবের বাইরে গিয়ে একটা অকাতের বাইরে ছেলের সঙ্গে বেট লাগিয়েছে। ওদের যেন এই বিষয়টা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। ধ্রুব আপাতত ওদের আড্ডাখানায় এসে দাঁড়িয়েছে। বাকিরা এখনো ধ্রুবকে দেখে যাচ্ছে অদ্ভুত দৃষ্টিতে। ধ্রুব ইতিমধ্যে অদিতির পুরো ডিটেলস জোগাড় করে ফেলেছে। ও একজনের কাছে ফোন কলে অদিতির সম্পর্কে সবকিছু জেনে মাত্রই ফোন রাখলো। এবার কথা বলার সুযোগ পেয়ে ইহান কথা তুলল। অবিশ্বাস নিয়ে বলল, তুই বেটা লাগলি ধূপ। আমার বিশ্বাস হচ্ছে না, বাই গড, ওই পোলা তোর পায়ের যোগ্য নয়। ধ্রুব হাতের ক্যানটাই চুমুক দিতে দিতে গা ছাড়া ভাবে বলল, জানি। তাহলে কোন দুঃখে এমন ফালতু ব্যাট লাগালি? ইহান এবার যেন ভীষণ বিরক্ত হলো। ধ্রুব ক্যানটা আঙুলের ফাঁকে নিয়ে ঝাঁকিয়ে আবারও চুমুক দিল। তারপর বিশ্রী হেসে বলল, কারণ হি নিড সামথিং স্পাইসি। কেউই বুঝলো না ধ্রুব কি বোঝাতে চাইছে। রাজন বলল, মানে ভাই? ধ্রুব ক্যান ফেলে দিল রাস্তাতে। জিন্সের পকেটে দুটো হাত ঢুকিয়ে লাফিয়ে লাফিয়ে ক্যানকে জুতো দিয়ে বলের মতো গড়িয়ে সামনে নিতে নিতে বলল, মানেটা হচ্ছে ফ্রম নাও আই ক্যান সি তন্ময় ভার্সিটির সবার সামনে আমার পা ছুঁয়েছে, আর আমি ওর মুখের মধ্যে লাথি দিচ্ছি। তার মানে তুই একদম শিওর অদিতি তোকেই ভালোবাসবে? ধ্রুব একদম চুপ হয়ে গেল। কথা বাড়ালো না এই প্রশ্নে। নিজের মতো করে ক্যান নিয়ে খেলছে ও। সুমন কিছুটা ভাবুক হয়ে বলল, ভাই, ভাবিকে পটানো এতটাও সহজ হবে না আমার মনে হয়। এত ভয় এনার ভেতরে, আপনাকে দেখলেই তো পালিয়ে যাই। ধ্রুব এবার কিছুটা হাসলো। সুমনের দিকে চেয়ে মৃদু হেসে আবার মুখ গম্ভীর করে খেলায় মন দিয়ে বলল, আর পালাবে না, আমি এসে গেছি। ধ্রুব ক্যানটা গড়িয়ে নিতে নিতে নিজের বাইকের সামনে নিয়ে এলো। ক্যানটা আবার জুতো দিয়ে পিষে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে বাইকে চড়ে বসলো। ইহান বলল, কোথায় যাচ্ছিস এখন আবার? ধ্রুব বাইকের ইঞ্জিন চালু করতে করতে জবাব দিল ছোট করে, মহাখালী। তোদের ফ্যাক্টরিতে? আমাকে দেখে যার আত্মা কাঁপে, দেখি তার কাঁপুনি কমাতে পারি কিনা। অদিতি সবে টিউশন করিয়ে বেরিয়েছে। ওর জন্য ধ্রুব ওদের ফ্যাক্টরির সামনে এসে দাঁড়িয়েছে। ও ওদিকে দাঁড়াতেই গলির মোড়ে যতগুলো ছেলে পেলে আড্ডা দিচ্ছিল সবাই সুরসুর করে চলে এলো সেখান থেকে। ধ্রুব ওদের যাওয়ার দিকে চেয়ে বাঁকা হাসে। যখন কেউ ধ্রুবকে ভয় পায় ওর ভীষণ ভালো লাগে। আত্মিক একটা তৃপ্তি মেলে তখন। ধ্রুব একটা আত্মতৈরি দেয়ালের উপর বসে পড়ে অপেক্ষা করতে লাগলো অদিতির আসার। ওর হাতে বরাবরের মতোই সিগারেট। ফু করে ধোয়া উপরের দিকে উড়িয়ে দিতে ব্যস্ত সে। অদিতি যখন ওই পথটা পেরোলো ও তখন দেওয়াল থেকে আর কি লাফে নেমে দাঁড়ালো দ্রুত। প্যান্টের ময়লা দ্রুত ঝেড়ে কলা ঠিক করে দাঁড়িয়ে অদিতির দিকে তাকায়। অদিতি আনমনে হারছে। অন্যদিকে ওর মন তেমন নেই। ধ্রুব এগিয়ে গেল দু কদম। হঠাৎ করে কি মনে করে আটকে গেল ওর পা। আর এগোতে পারে না। পা দুটো থেমে গেল ওর। ফুরফুরে মনটা ওর সংকীর্ণ হয়ে যায়। ধ্রুব যতই মন্ত্রীর ছেলে হোক, ও তো অদিতির কাছে সেই একই রাস্তার বখাটে একটা ছেলে, যার কাজ মারধর করা, মানুষকে হেনস্থা করা। এতকাল ধ্রুব নিজের কাজগুলো নিয়ে একবারও ভাবেনি, কিন্তু এখন যেন অদিতির ওর প্রতি ভয় চোখের ব্যাপারগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ধ্রুব অদিতির দিকে দূর থেকেই চেয়ে রয়। মেয়েটা আজ একটা সাদা রঙের কুর্তি, চুড়িদার, পায়জামা পরেছে। সুতির ওড়না শালীনভাবে গায়ে জড়িয়ে রাখা।
কাউকে মুগ্ধ করার তাড়া যেন তার নেই। অথচ ধ্রুব এই মলিন বিমুগ্ধ মেয়েটাকেই দূর থেকে মনটা ভরে দেখে যাচ্ছে। সাদা গায়ে অদিতির সৌন্দর্য যেন রীতিমতো চোখে লাগছে ধ্রুবর। ও স্থিরভাবে রোবটের মতো চেয়ে রয় ওর দিকে। অদিতি হেঁটে একটা ফোনের দোকানে ঢুকছে। ধ্রুব কি মনে করে হঠাৎ নিজেই বরাবরের মতো নিজের সংকীর্ণ মনের সঙ্গে বেইমানি করে ওকে চমকে দিয়ে বড় বড় পা ফেলে নিজেও ফোনের দোকানে ঢুকে পড়ে। অদিতি তখন তার হাতের বাটন ফোন দোকানের দিকে বাড়িয়ে রেখেছে। দোকানে ধ্রুবকে দেখে অদিতিকে এড়িয়ে দ্রুত উঠে দাঁড়িয়ে সালাম ঠুকলো। সালাম ধ্রুব ভাই। ধ্রুব মাথা নাড়িয়ে বসতে বলল। অদিতির ধ্রুবর নাম শুনেই মুহূর্তেই কেমন গুটিয়ে গেল। ওর হাত স্পষ্ট কাঁপছে। ও কাঁধের ব্যাগটা খামচে ধরে স্থির হয়ে গেল। ধ্রুব ততক্ষণে ওর পাশে এসে হেলান দিয়ে দাঁড়িয়েছে। অদিতি স্পষ্ট ঘ্রাণ শুকছে। ধ্রুবর গা থেকে ভাসছে মাদকের মতো পারফিউমার সুঘ্রাণ। এই পারফিউমের ঘ্রাণ ধ্রুব যখন দোকানে ঢুকেছে তখনই পুরো দোকানময় ছড়িয়ে গেছিল। ধ্রুব অদিতিকে দেখলো। ওকে কাঁপতে দেখে ধ্রুব হেসে উঠল নিঃশব্দে। দোকানি বড় বড় চোখে ধ্রুবর হাসি দেখে স্তব্ধ হয়ে অদিতির দিকে তাকালো। অদিতি তখন ওর বাটন ফোন থেকে সিম খুলছে। দোকানি ওদের দুজনকে দেখে যা বোঝার বুঝে গেল। উনি ধ্রুবর দিকে চেয়ে ব্রু বাঁকিয়ে অদিতিকে ইশারা করে কিছু বোঝালো। ধ্রুব সম্মতি স্বরূপ হাসলো। দোকানি এবার ঠোঁট ভরে হেসে সঙ্গে সঙ্গে পাশে থাকা সহকারীকে তাড়া দেখালো। ওই সবুজ ম্যাডাম রে চেয়ার আয়না দে। ধ্রুব ভাই আপনি আমার এই সোফায় এসে বসেন। কি খাবেন বলেন? কোক আনাই? আপনি তো খান দেখি সবসময়। ধ্রুব আরো কিছুক্ষণ থাকবে নাকি এখানে? অদিতি আর চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ততক্ষণে সোফায় পা ছড়িয়ে বসেছে। দোকানি ধ্রুবর কিছু বলার আগেই কোক একটা হাজির করেছে। অদিতির জন্য এনেছে আইসক্রিম। দোকানি অদিতিকে আইসক্রিম সাজছে দেখে ও ভীষণ অবাক হলো। অদিতি অপ্রস্তুত ভঙ্গিতে দ্রুত দুহাতে মানা করে বসলো। লাগবে না আমার ভাইয়া, আপনি খামোকা এগুলো আনলেন কেন? আমি খেয়ে এসেছি। লজ্জায় পড়ে এমন নানা কথাই বলতে লাগলো। দোকানি শুনলো না। জোরপূর্বক হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে গাল ভরে হেসে বলল। আমাদের ভাই কিন্তু বাইরে শক্ত হলেও ভেতরে ভীষণ নরম। ভাবি আপনি তারে ভালো রাখেন। ধ্রুব দোকানির এভাবে সরাসরি বলা দেখে খুক খুক করে কেসে উঠল। অদিতিও ব্রু কুচকে ফেললো। এই ভাবি ভার্সিটি ছড়িয়ে ডাক এত দূর অব্দি এসে গেছে। এসব নিশ্চয়ই ধ্রুব ভাইয়ের গ্যাংয়ের কাজ। অদিতি এবার কিছুটা বিরক্ত হলো। ধ্রুবর দিকে তাকালে ধ্রুব দু কাঁধ উঁচু করে ঠোঁট উল্টে ফেললো। এমন একটা ভান করলো যেন এসবের কিছুই ওর কাজ নয়। অদিতি ছোট করে হতাশার শ্বাস ফেললো। ও দোকানের দিকে চেয়ে বলল। ভাইয়া, আমার ফোন কবে নাগাদ ঠিক করে দিতে পারবেন? দোকানি অদিতির ফোনটা সহকারীকে ডেকে ওর হাতে দিয়ে দিল। অদিতির দিকে চেয়ে যথাসম্ভব অমায়িক গলায় বলল। আজকে দেব ভাবি। আপনার কাজ সবার আগে হবে আমার দোকানে। 10 মিনিট খাড়ান। প্রতি বাক্যে এতবার ভাবি ডাকা রীতিমতো হজম হচ্ছে না অদিতির। ও এবার দোকানের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে উঠল। ভাইয়া, আমি বিয়ে করিনি এখনো, আমাকে প্লিজ ভাবি ডাকবেন না এভাবে। দোকানি হতভম্ব চোখে অদিতির দিকে চেয়ে আবার ধ্রুবর দিকে তাকালো, যেন সে পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা শুনছে। ধ্রুব চোখের ইশারায় বোঝালো এই মেয়ে যা বলছে চুপচাপ তা মেনে নাও। দোকানি বুঝলো ধ্রুবর কথা। সে নিজেকে শুধরে নিয়ে এবার বলল। সরি আপু, আমি ভেবেছি আপনি আর বাদ দেন। এই কামরুল আপুর ফোন ঠিক হয়েছে? উনি আর কত অপেক্ষা করবে? বসের থেকে তাগাদ পেয়ে কামরুল হাত চালাচ্ছে দ্রুত। অদিতি অবাক। একটু আগেই এই দোকানি তাকে বলেছে পটুয়ে এসে ফোন নিয়ে যেতে। এখন 10 মিনিটের মধ্যে কাজ হাসিল। ওর বুঝে কিছুই আসলো না। অদিতির ফোন ঠিক করে দেয়া হলো। দোকানি অদিতির দিকে ফোন এগিয়ে দিয়ে বলল। আপু আপনি এই যুগে এসেও বাটন ফোন ইউজ করেন? আমার দোকানে কিন্তু ভালো টাচ ফোন আছে, দেখাবো আপনাকে। অদিতি দোকানে সাজিয়ে রাখা স্মার্টফোনগুলোর দিকে এক নজর চোখ বুলিয়ে তারপর মলিন হেসে বলে। লাগবে না ভাই, আসি। থ্যাংক ইউ কাজটা এত দ্রুত করে দেওয়ার জন্য। দোকানে লাজুক হাসলো। অদিতি চলে যেতেই দোকানি ধ্রুবর দিকে এগিয়ে গেল। ধ্রুব দোকানির হাতে খালি কোকের ক্যান ধরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। দোকানি ধ্রুবর দিকে চেয়ে হতাশ গলায় আফসোস স্বরে বলল। ভাই ভাবি পটেনি এখনো না? ধ্রুব উত্তর দিল না। দোকানের দিকে 1000 টাকার একটা নোট বের করে দিয়ে বলল। এটা রাখো, যতবার এই দোকানে আসবে ততবার আমার বউ হিসেবে বেস্ট ট্রিট দিবে। দোকানি হাতে 1000 টাকার নোট নিয়ে ফাল ফাল চোখে ধ্রুবর দিকে চেয়ে রইল। ধ্রুব ততক্ষণে দোকান থেকে বেরিয়ে অদিতির পিছু নিয়েছে। এই মেয়ে দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে। ধ্রুব দৌড়াতে দৌড়াতে পেছন থেকে ডেকে আসছে। অদিতি থেমে গেল। নিঃশ্বাস আবারও থেমে গেছে যেন।
যে ধ্রুব এগিয়ে গিয়ে ওর সামনে গিয়েছে দাঁড়ালো, হৃৎপিণ্ডে যেন একদম লাফিয়ে উঠে দ্রুত সঞ্চালিত হতে থাকলো। প্রতিবার কেন এমন হয়? ধ্রুব কাছাকাছি এলেই অদিতি বুঝতে পারে ও আর স্বাভাবিক থাকছে না, উলটপালট হচ্ছে ও। এরকমটার কারণ কি? অদিতি ভয়ে ভয়ে আশেপাশে তাকালো, কেউ কি দেখছে ওদের? যদি বাবা জেনে যায়? ধ্রুব ওর তাকানো দেখে বুঝে ফেললো। আশ্বস্ত করার জন্য শান্ত স্বরে বলল, কেউ নেই এখানে, রিল্যাক্স। অদিতি তবুও ভয় কাটলো না। ও ধ্রুবর চোখে চোখ রাখছে না। অন্যদিকে চেয়ে কাঁধের ব্যাগটা এক হাতে খামচে ধরে চাপার স্বরে জিজ্ঞেস করলো, কি চাই আপনার? চাই তো অনেক কিছুই। তো ধ্রুব আপাতত সেসব কথাই গেল না, সরাসরিও কথা বাড়ালো, বলে উঠলো, আমার গিটার। মানে? অদিতি মাথা তুলে তাকালো, ওর অবাক গলা। আমার গিটার নষ্ট করে ফেলেছিলে, সেটা তুমি ঠিক করে আমায় ফেরত দিবে। আগামীকাল আমাদের আড্ডার জায়গায় এসে নিয়ে যাবে, মনে থাকে যেন। কিন্তু ওটা আমি ইচ্ছা করে করিনি। তো তোমার ইচ্ছে বা অনিচ্ছার ভিত্তিতে কেউ চলবে নাকি? কাল এসে নিয়ে যেন যাও। নাও গো। ধ্রুবর শক্ত কাট কাট স্বর যেন অদিতির গলা শুকিয়ে ফেললো। এতদিন ধ্রুবর নরম ব্যবহার দেখে অদিতি কি সব আকাশ কুসুম ভেবে বসেছিল, অথচ এখন পুরো চিত্রই ভিন্ন। ধ্রুব বাইরে যেমন শক্ত, ভেতরে তেমনই শক্ত। অদিতি এতকাল ভুল ভেবে এসেছে। ধ্রুবর এমন রূপ দেখে ওর মুখটা এবার শুকনো হয়ে গেল। ও ফ্যাস ফ্যাসে গলায় বলল, ঠিক আছে, আমি ঠিক করে দিব। নিয়ে আসবেন ভার্সিটিতে কালকে। অদিতি আর দাঁড়ালো না। ঘুরে চলে যাওয়ার সময় ওর লম্বা কোমর ছড়ানো চুল ধ্রুবর বুকের কাছে এসে ধাক্কা খেলো। ধ্রুবর বুকে হঠাৎ এক ধাক্কায় যেন সুনামি বইয়ে গেল। ওর চোখ বুজে ফেলে, আবার ঘোর লাগা চোখে তাকালো। হেঁটে বেশি দূর যেতে পারেনি অদিতি। হঠাৎ ওর চুলে টান পড়লো। লম্বা চুলের একটা অংশ আটকে গেল ধ্রুবর শার্টের বোতামে। আচমকা চুলের গোড়ায় ব্যথা অনুভব করায় ঘুমিয়ে ওঠে পিছনে তাকালো অদিতি। ধ্রুব নিজেও আহম্মক হয়ে শার্টের দিকে চেয়ে আবার অদিতির দিকে তাকালো। অদিতি ভীষণ অপ্রস্তুত হয়ে গেছে। ধ্রুব ওকে দেখছে। ওরা দুজন এই ঘটনায় অনেকটাই কাছাকাছি চলে এসেছে। অস্বস্তিতে অদিতি আর একবারও ধ্রুবর চোখের দিকে তাকালো না, বরং চুলের গড়া এক হাতে চেপে অপর হাতে নিজের চুল টানলো কিছুক্ষণ। ছুটছে না, উল্টো চুল ছিঁড়ে হাতে আসছে। চাইলেই অদিতি শার্টের বোতাম থেকে আরাম করে চুল ছাড়িয়ে নিতেই পারে, কিন্তু এতে দুজনেই না চাইতেও একে অপরের আরো কাছে আসতে হবে, যা অদিতি কোনো দিনও চাইবে না। ধ্রুব তীক্ষ্ণ চোখে অদিতির নাচন কোদন দেখেই যাচ্ছে। ওর বড্ড হাসি পাচ্ছে এই অবস্থায়। যতই অদিতি চায় ধ্রুব থেকে সরে যেতে, ততই যেন ডেস্টিনি ওদের টেনে জোর করে একে অপরের কাছাকাছি এনে ফেলে। অদিতি চাইলেও যেমন ধ্রুবকে ইগনোর করতে পারেনি, তেমনি ধ্রুব নিজেও না চেয়েও ছুটে এসেছে এতটা পথ। ওদিকে চুল ছুটছে না দেখে অদিতি রেগে বিরক্ত হয়ে এবার টান দিতে উদ্যত হলো চুল। ধ্রুব যেন এতে হতভম্ব হয়ে গেল। ও হঠাৎ চেঁচিয়ে উঠল, রিল্যাক্স রিল্যাক্স, ওয়েট আমি হেল্প করছি। চুল ছিঁড়ে ফেলার দরকার নেই। অদিতি থেমে গেল। কানের পেছনে চুল গুজে আস্তে করে হাত সরিয়ে ফেলল। ধ্রুব ওর দিকে চেয়ে তারপর মনে মনে হেসে উঠে চুল বোতাম থেকে ভীষণ যত্ন নিয়ে ছাড়িয়ে দিল। তারপর অদিতির দিকে চেয়ে বলল, ডান। এতগুলো চুলে ছিঁড়লে অযথাই। ধ্রুবর ঠোঁটে উপহাস। অদিতি মাথা নিচু করে ছোট করে ধন্যবাদ বলল। তারপর এক ছুটে বেরিয়ে গেল। অদিতি দৌড়ে চলে যাচ্ছে। ধ্রুব বুকের শার্টের ওই বোতাম আরো একবার দেখলো। তারপর অদিতি যাওয়ার দিকে চেয়ে হঠাৎ করেই ওর হাসি ফুটলো ঠোঁটে। ধ্রুব আনমনে হয়ে বলে বসলো, এমন শুকনো থ্যাংক ইউ আশা করিনি। ধ্রুব সেদিন বাড়ি ফিরলে দেখে সৌরভ ইয়ামিন খাবার টেবিলে বসে খবরের কাগজ পড়ছেন। সার্ভেন্ট খাবার বেড়ে টেবিলে সাজাচ্ছে। ধ্রুব যেতেই সৌরভ খবরের কাগজ রেখে ফেললেন দ্রুত। উদ্দেশ্য, ছেলে দেখুন তাকে, বুঝুক বাবা যে সময় ফ্রি থাকে সেই সময় পুরোটাই তার ছেলের জন্যে। সৌরভ মুখ ভরে হেসে ছেলেকে ডাকলেন, ধ্রুব আসো, বাপ বেটা আজ অনেক দিন পর একসঙ্গে খাবার খাবো। ধ্রুব বাঁকা চোখে তাকালো। পরপর তার ছেলের হাসি হেসে বলল, কামন, এখানে কেউ নেই তোমার নাটক দেখার জন্যে। ইউ ক্যান এনজয়। ধ্রুব সিঁড়ি ভেঙে উপরে উঠে গেছে। সৌরভ ইয়ামিনের বুকটা কেঁপে উঠল। বাবাদের ছেলের প্রতি ভালোবাসাটুকু ধ্রুব কত সহজেই নাটক বলে চলে গেল। ছেলের প্রতি এই দূরত্ব সৌরভকে বড্ড পোড়ায়। সৌরভ চান এই নাটকের শেষ হোক, ছেলেটা তার বুকে আবার ফিরে আসুক। অতীতের ভুলগুলো যদি টাইম ট্রাভেল করে শুধরে ফেলা যেত, সৌরভ যত টাকাই লাগতো উনি সব মুছে ফেলতো যুবস্মৃতি থেকে।
তার ভাবনার মধ্যেই ফোনে কল এলো হঠাৎ। উনি মনটা খারাপ করে কল রিসিভ করলেন। ওপাশ থেকে একজন বলল, স্যার, ধ্রুব স্যারের আজ একটা মেয়ের সাথে দেখা হয়েছে। আমার মনে হচ্ছে এটা সে গুজবের মেয়েটা। সৌরভের মুখ চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে গেল। উনি চমকিত গলায় বললেন, মেয়েটা কি অদিতি? অদিতি হায়াত? রাহুল, প্লিজ দ্রুত খবর নাও। আমি নিজে ওই মেয়ের সঙ্গে দেখা করব। আমার ছেলেকে এবার আমি নিজে ওর সবচেয়ে পছন্দের জিনিস খাইয়ে দিতে চাই। ওপাশ থেকে আরো কিছুক্ষণ কি বলা হলো। সৌরভ কথা বলে কল কাটলেন। ওনার চোখে মুখে অদ্ভুত খুশি খেলা করছে। যুবকে সামলে নেওয়ার জন্য এবার হয়তো আল্লাহ কাউকে পাঠিয়েছেন। সৌরভ দোয়া করতে লাগলেন মনে মনে। এই মেয়েটাই যেন ধ্রুবর জীবন পাল্টে দেওয়ার জন্য আছে। কঠোর ধ্রুব ইয়ামিনের ভেতরে নরম স্বভাবকে বাইরে টেনে নিয়ে আসে। ধ্রুব রুমে ঢুকে ফ্রেশ না হয়েই সর্বপ্রথম ওর গিটার হাতে তুললো। গিটারের একপাশে এখনো লেখা ডোন্ট টাচ। ধ্রুব ওই লেখাটায় হাত বুলালো। চোখে ভাসে অদিতির গোল গোল আতঙ্কিত ভয়ার্ত মুখটুকু। যে মেয়ে ধ্রুবকে দেখলেই গুটিয়ে যায়, কাঁধের ব্যাগ চেপে ধরে কম্পিত হাতে ধ্রুব অদিতির এক একটা কাণ্ড মনে করে আনমনে কখন হেসে ওঠে ও নিজেও বলতে পারেনি। ধ্রুব এবার নিজের কাজ শুরু করে। গিটার হাতে নিয়ে নিজের এতদিনের শখের ইনস্ট্রুমেন্টের স্ট্রিং দুটো টেনে টেনে আলগা করে ফেললো। ট্রেনিং গ্যাপসগুলো বারবার ঘুরিয়ে নষ্ট করে ফেললো। অযথায় গিটারের স্ট্রিং, ফ্রেজ, ব্রিডস এদিক সেদিক করে নষ্ট করার চেষ্টা করলো। সব কাজ শেষ করে গিটারের এবার চালানোর চেষ্টা করলো। বিদঘুটে একটা আওয়াজ আসছে এটা থেকে। নিজের গিটারের আওয়াজ নিজেই বিরক্ত হয়ে কানে আঙুল ঢুকিয়ে কান চেপে ধরলো। তারপর ধীরে ধীরে তার এতদিনের শখের নষ্ট গিটারে হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে লাগলো অনেক কিছু। হয়তো ধ্রুব ইয়ামিনের শখের জিনিসই তার শখের নারীকে পাইয়ে দিতে পারে। ধ্রুব গিটারে হাত বুলাতে বুলাতে বাঁকা হেসে বলল কটা লাইন। লাভ মি লাইক ইয়োর গিটার, ইউ ক্যান হ্যাভ মি, আই উইল বি ইয়োর শাইনিং স্টার্স। ধ্রুব স্বভাবতই তার আড্ডাখানা বটতলায় এসে দাঁড়িয়েছে। সঙ্গে আছে ও 3 ইডিয়টস গ্যাং। ধ্রুবর হাতে নষ্ট গিটারটা। ও সেটা বাইকের উপর রেখে এসে বেঞ্চে পা ছড়িয়ে আরাম করে বসেছে। দুহাত বেঞ্চের উপর ঠেস দিয়ে পিঠ পেছনের দিকে হেলিয়ে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকাচ্ছে শুধু। ইহান এবং বাকিরা একে অপরের দিকে অবাক চোখে চেয়ে দেখছে। আজ ধ্রুবকে বড্ড অন্যরকম দেখাচ্ছে। মনে হচ্ছে ওর মেজাজ ভীষণ ফুরফুরে আজ। ইহান ধ্রুবর দিকে চেয়ে খোঁচা দিয়ে বলল, খোকাবাবু কি প্রেমে পড়েছেন? ধ্রুব উত্তর দিল না, অথচ শীষ বাজানো বন্ধ করে দিয়ে ইহানের দিকে চেয়ে ব্রু বাঁকালো। ইহান এবার ধ্রুবর দিকে চেয়ে নিজেও ব্রু কুচকে কৌতূহল গলায় শুধালো, প্রেম? আহা আফসোস, বইছে প্রেমের ধারা। কে জানে এই প্রেম কখন ছড়িয়ে গেছে আমার, তোমার বা আরো আর রাফ টাপ ধ্রুবর মনে। নিজের মনে কবিতা তৈরি আবৃত্তি করে বলল ইহান। কবিতা বলে বড্ড খুশি খুশি হয়ে বাকিদের দিকে তাকিয়ে বলল, দেখ কেমন কবিতা বানায় তোদের ভাই। আমাকে যে কোনো সংস্কৃতিকে ক্লাব থেকে রিজেক্ট করলো, ওই বেটাদের ধরে ধরে কাঁচা খাওয়ানো উচিত। ট্যালেন্টটা চেনে না, অথচ বসে গেছে জজ আসেন বলে কলার ঝাঁকালো ইহান। ধ্রুব তাকিয়েছিল ওর দিকে। ইহানের কথা শুনে বাকিরা একে অপরের দিকে অনেকক্ষণ চেয়ে তারপর আচমকায় ধ্রুব ফিক করে হেসে উঠল। ধ্রুবর সাথে সাথে এবার হাসলো বাকি দুজন। ইহান বোকার মতো ওদের হাসি দেখছে। ধ্রুব হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে ইহানের কাঁধে হাত রেখে ওর উপর শরীরের পুরো ভর ছেড়ে দিয়ে লুটিয়ে পড়লো। প্রচন্ড মজা পেয়েছে যেন ইহানের কথাটায়। ধ্রুব হেসে বলল, এটা কবিতা আবৃত্তি ছিল। মামা, গো অ্যান্ড গেট সাম বেসিক হিউমার বুকস। বাকিরাও একে একে শব্দ করে হেসে ইহানের গায়ে লুটিয়ে পড়লো। ইহান মুখ ভার করে ওদের দিকে চেয়ে দেখলো, তারপর ধাক্কা দিয়ে সবাইকে নিজের গায়ের উপর থেকে সরিয়ে দিয়ে ভারী কি গলায় বলল, বন্ধু নামে তোরা একটা কলঙ্ক, তোদের জেলে ঢুকে দেওয়া উচিত মানহানির মামলায়। ধ্রুবর হাসি থামে, আবার বসলো বেঞ্চে। সিগারেট ধরালো এবার একটা। ইহান ওদের সবাইকে অনেকটা এখনো কড়া মেজাজে দেখে যাচ্ছে। হঠাৎ ইহানের চোখ গেল বাইকের উপর, গিটার বেঁধে রাখা যেখানে। ইহান গিটারের এত করুণ অবস্থা দেখে আঁতকে উঠে গিটার ছুঁয়ে হতভম্ব গলায় বলল, এই ধূপ, এই গিটারের মতো করুণ অবস্থা কেন? ধ্রুব হেলায় তাকালো গিটারের দিকে, পরে কাজ ঝাঁকিয়ে গা ছাড়া ভাবে বলল, আমি করেছি। তুই? ইহান এবার যার বড় নয় অবাক। ধ্রুব নিজের হাতে তার এত শখের গিটারের এই করুণ হাল করেছে। ধ্রুব সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছাড়তে ছাড়তে নিজের মতো করেই জবাব দিল, হ্যাঁ, কারণ এটা কেউ ঠিক করে দিতে আসছে। ঠিক করে দে। ইহান বাকি কথা শেষ করতে পারেনি, তার আগেই রাজন ফিসফিস করে সবাইকে বলল,
ভাই ভাবি এই দিকেই আসছে। ধ্রুব সিগারেট মুখে নিয়ে তাকালো সামনে। অদিতি জড়সড় ভঙ্গিতে ওদের দিকে এগিয়ে আসছে, এক পা এগোচ্ছে তো আরেকবার আশেপাশে তাকাচ্ছে। ধ্রুব মনে মনে হাসে, মেয়েটা ভরা ভার্সিটিতে ভয় পাচ্ছে, কেউ বুঝি ওর ছবি তুলে ফেললো, ওর ছেলেদের সাথে বলা কথাগুলো লিক করে দিল। অথচ বোকা মেয়ে এটা জানে না এটা ধ্রুবর ভার্সিটি। এখানে ধ্রুব যা চাই, যেভাবে চাই সেভাবেই সব ঘটে এসেছে এবং ঘটে যাবে। ধ্রুব ইয়ামিনের কাউকে ভালো লেগেছে, কোন শালার সাহস হবে না ধ্রুবর ওই জিনিসের দিকে নজর দেওয়ার। ছবি তোলা তো দূরের কথা। অদিতি ধীরে ধীরে হেঁটে ওদের সামনে এসে দাঁড়ালো। ধ্রুব ততক্ষণে অদিতির থেকে চোখ সরিয়ে আনমনে সিগারেট ফুঁকছে, যেন সে অদিতিকে এতক্ষণ লক্ষ্যই করেনি। অদিতি ধ্রুবর সামনে দাঁড়াতেই ইহার নিজের হতভম্ব ভাব কেটে স্বাভাবিক গলায় হেসে জিজ্ঞেস করলো,